বাতাসে শীতের আমেজ চলে এসেছে, আর শীতকাল মানেই মনটা ভবঘুরে হয়ে ওঠে। শীতের রোদ পিঠে মাখতে মাখতে একদিনের জন্য ঘুরে আসুন পূর্ব বর্ধমান জেলার অম্বিকা কালনা নগরীতে। কথা দিলাম, মন পবিত্র হয়ে উঠবে অম্বিকা কালনার ইতিহাস জেনে। হ্যালো বন্ধুরা, পিউস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ভবার বাড়ি, পাগলা ভবা নামে পরিচিত। তোমরা পিউস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে জানাই স্বাগত। সোনাদেরকে টাটা বলে আমরা বেরিয়ে পড়লাম কালনার উদ্দেশ্যে। আমরা বাড়ি থেকে বেরোলাম সকাল 10:10। আমরা পায়রাডাঙ্গা বিগ্রহ বাড়িকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছি কালনার উদ্দেশ্যে। সামনে আমাদের এসে গেছে ঘাটিগাছা মোড়। ঘাটিগাছা মোড়ের থেকে আমাদেরকে যেতে হবে রানাঘাটের দিকে NH-12 ধরে। বাদিকে আমরা এখন ক্রস করছি বেগোপাড়া চার্চ। এবার অ্যাপোলো ক্লিনিক ক্রস করে আমরা সোজা এগিয়ে যাচ্ছি। বাদিকে এখন আমরা ক্রস করছি রানাঘাট মনোরমা। বাদিকে চলে গেলে হবিবপুর, সোজা হচ্ছে শিলিগুড়ি রোড। তোমরা এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে হবিবপুর ইস্কন। আমার চ্যানেলে হবিবপুর ইস্কনের ভিডিও আছে, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেব। NH-12 এর এই কানটাতে এসে একটা ডিভাইডার আছে। এখান থেকে আমাদেরকে বাঁদিকের রাস্তাটা নিয়ে পেছন দিকে যেতে হবে শান্তিপুর রোড ধরার জন্য। তোমরা অম্বিকা কালনায় পৌঁছানোর জন্য শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরে শান্তিপুরে নেমে নৃসিংহপুর ঘাটের থেকে কালনায় চলে যেতে পারো, অথবা হাওড়া থেকে যে কোনো কাটোয়া লোকাল ধরে তোমরা পৌঁছে যেতে পারো অম্বিকা কালনায়। ট্রেন রুটে অতটা রোডের কোনো রকম প্রবলেম হয় না, যেহেতু রাস্তা চেনার কোনো ব্যাপার থাকে না। আমি তোমাদেরকে চেষ্টা করি তোমরা যারা বাচ্চা কিংবা বয়স্কদের নিয়ে গাড়ি করে এই মন্দির নগরীতে আসতে চাও, যাতে রাস্তা একটু ভুল না হয়, তাই আমি কভার করার পুরোটাই চেষ্টা করছি ল্যান্ডমার্ক দিয়ে। আমরা কিন্তু শান্তিপুর রোডে ঢুকে গেছি। এবার অনেকটা রাস্তা আমরা অতিক্রম করে এসেছি। রাস্তার পাশে দেখতে পাচ্ছি আখের রস বিক্রি হচ্ছে, তাই আমরা দাঁড়িয়ে পড়েছিলাম আখের রস খেতে। এই শান্তিপুরের রাস্তাটা ভীষণ ভালো লাগবে তোমাদের। দুই পাশে বড় বড় গাছ, পুরো রাস্তাটাই ছাওয়া। এখন আমরা চলে এসেছি শান্তিপুর থানার মোড়। আমাদের বাদিকে রয়েছে শান্তিপুর থানা। রাস্তায় যেতে ডান হাতে অসাধারণ এই মন্দিরটা চোখে পড়বে। এটা হচ্ছে বৈষ্ণবপাড়া মন্দির। ভীষণ ভালো লাগলো মন্দিরটা দেখে। ডান দিকে শান্তিপুর স্টেশন। তোমরা যারা ট্রেনে করে আসবে, তোমরা এদিক দিয়ে এসে টোটো ধরে সোজা চলে যাবে শান্তিপুর ঘাটে। গ্রাম বাংলার চিত্রপট দেখতে দেখতে জার্নিটা কিন্তু খুব উপভোগ করতে পারবে। এখন আমরা ক্রস করছি নৃসিংহপুর বাজার।
এটা হলো নৃসিংহপুর মোড়। এখান থেকে বাঁদিকের রাস্তাটা ধরে চলে যেতে হবে আমাদেরকে ঘাটের দিকে। এখানে এসে হঠাৎ চোখে পড়ল দুদিকে সারি সারি সব চালের বস্তা। আমরা দেখো চলে এসেছি নৃসিংহপুর ঘাটে। এখান থেকে আমাদের ঘাট পেরিয়ে যেতে হবে কালনা ফেরিঘাটে। তোমরা এখন অনেকেই ভাবছো গাড়ি করে এসে কি করে এই ঘাট পেরোবে। দেখতে থাকো, স্কিপ না করে দেখতে পাবে একটা মজার জিনিস। ওই যে দূরে লঞ্চটা আসছে, ওই লঞ্চটা এসে সমস্ত লঞ্চটা খালি হয়ে যাওয়ার পরে আমরা যারা এখানে অপেক্ষা করছি তারা ওই লঞ্চে উঠে যাব কালনা ঘাটের উদ্দেশ্যে। হ্যাঁ, এইবার লঞ্চটা দেখে তোমরা বুঝতে পারছো লঞ্চে প্যাসেঞ্জারের সাথে সাথে এই লঞ্চে বাইক আর সাইকেলও কিন্তু ওঠানো যায়। ওই সাইডটায় সমস্ত বাইকগুলো দাঁড়িয়ে থাকে আর প্যাসেঞ্জাররা এই দিকটায় বসার জায়গা আছে। সিংহপুর ঘাট থেকে লঞ্চ ছেড়ে দিয়েছে। ভাগীরথী নদীর ওপর দিয়ে এই লঞ্চ যাত্রা খুবই রোমাঞ্চকর লাগবে। এই বছর অর্থাৎ 2025 সালের 25শে সেপ্টেম্বর এই লঞ্চের উদ্বোধন হয়। এর আগে বাইক, সাইকেল আর 4 চাকা একসাথেই যেত। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি কালনা ফেরিঘাটে। আমরা কালনা ঘাটে নেমে গেছি। এইবার তোমাদেরকে দেখাচ্ছি, এই যে তোমরা ফেরিঘাটটা দেখছো ওটা হচ্ছে 4 চাকা যাওয়ার ফেরিঘাট, আর এটা 2 চাকা আর সাইকেল। এবার তোমরা যারা 4 চাকা করে আসবে তোমরা এবার বুঝতেই পারছো এখানে কোনো অসুবিধা নেই। জনপ্রতি লঞ্চের ভাড়া 5 টাকা আর বাইকের জন্য চার্জ 10 টাকা। 4 চাকার ফেরিঘাটে 4 চাকার জন্য চার্জ আলাদা। ঘাট থেকে বেরিয়ে এই রাস্তাটা ধরে যেতে হবে। আর তোমরা যারা ট্রেনে আসছো এইখানে টোটো স্ট্যান্ড, এখান থেকে তোমরা টোটো বুক করে নিতে পারো পুরো কালনা ঘুরে দেখার জন্য। আমরা এখন ক্রস করছি কালনা শবদাহ ঘাট। এই রাস্তাটা ধরে ডান দিক হয়ে গেলে 108 শিব মন্দির পড়বে, কিন্তু আমরা আগে বাঁ দিকে টার্ন নেব। তোমাদের আগে এই দিকের সমস্ত মন্দিরগুলোকে দর্শন করাবো। এখন বাজে 11টা 20। আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। সবার প্রথম আমরা ঢুকে যাচ্ছি ভবার আশ্রম দেখতে। পাগলা ভবা নামে পরিচিত। তোমরা সবাই জানো ভবার আশ্রম দেখতে আমরা চলে এসেছি। আমরা পৌঁছে গেছি ভবা পাগলার আশ্রমে। ভবা পাগলা ছিলেন মাতৃ সাধক। খুবই সুন্দর এখানকার শান্ত পরিবেশ। চারিদিকে পাখির কলরবে মনটা পবিত্র হয়ে উঠবে। এখানে ঢুকেই আমরা দেখতে পাচ্ছি মায়ের মূর্তি আর চারিদিকে ভবা পাগলার হাতের সমস্ত কাজ। ভবা পাগলা মায়ের অনেক গান করেছেন, তারই নিজের গাওয়া তার সুরেই আছে। এখানে এসে দেখলাম উত্তম কুমারও এখানে এসেছিলেন। এই ভবা পাগলার আসল নাম ভবেন্দ্রমোহন রায়চৌধুরী। 1902 সালে এখনকার বাংলাদেশের আমতায় ভবা পাগলা জন্মগ্রহণ করেন। 41 বছর বয়সে ভবা বাংলাদেশ থেকে এই পশ্চিম বাংলায় চলে আসেন। আর জীবনের বাকি 41 বছর তিনি এই অম্বিকা কালনাকে নিজের বাসস্থান রূপে
মনে করেন। বাংলাদেশ থেকে আসার সময় আমতা কালীবাড়ির মা আনন্দময়ী মূর্তিকে ভবা পাগলা এখানে নিয়ে এসে প্রতিষ্ঠিত করেন। এখানে এসে পেয়ে গেলাম মায়ের ভোগ, যা অমৃত ছিল আমাদের কাছে। আমরা চলে এসেছি কালনায় ভবার বাড়িতে। আজকে আমরা কালনা ট্যুর করতে এসেছি, তো সবার আগে চলে এসেছি ভবার বাড়ি। আমরা কালনায় ঘুরতে এসে সবার প্রথমে এখানে চলে এসে ভোগ গ্রহণ করতে পারো। এখানে 70 টাকা নেবে ভোগের মাথা পিছু। তো টোকেন কাটতে হবে, কেটে তোমরা এখানে ভোগ গ্রহণ করার পরে বাকি কালনাটা তোমরা খুব ভালোভাবে ঘুরতে পারো। তাহলে দেখো কালনায় আর কি দেখার জায়গা আছে। আমরা এখানে ভোগ গ্রহণ করিনি, আমরা ভেতরটা পুরো ভালো করে ঘুরে নিয়েছি। আর আমার চ্যানেলের সাথে থাকো, দেখতে থাকো কালনায় আর কি ঘোরার সুন্দর সুন্দর জায়গা আছে। আমাদের পরবর্তী গন্তব্যস্থল শ্রী শ্রী মহাপ্রভুর বিশ্রামস্থল অমলিতলা। আমরা পৌঁছে গেছি অমলিতলা ওরফে তেঁতুলতলার মন্দিরে। এই হলো সেই তেঁতুলতলা যেখানে শ্রী শ্রী মহাপ্রভু এবং গৌরী দাসের মিলন হয়েছিল। বৈষ্ণব সম্প্রদায়ের কাছে এই স্থান অত্যন্ত পবিত্র। এখানেই রয়েছে গৌরীদাস পণ্ডিতের পাথরের সিংহাসন আর মহাপ্রভুর চরণযুগল। সন্ন্যাস গ্রহণের 3 দিনের দিন মহাপ্রভু এসেছিলেন কালনার এই তেঁতুলতলায়। সারাদিনের ক্লান্ত অভুক্ত শ্রী চৈতন্যদেবকে বুকে জড়িয়ে ধরেছিলেন গৌরীদাস পণ্ডিত এবং উচ্চস্বরে বললেন, রাধারমণ রাধারমণ। এই রাধা নাম শুনেই মহাপ্রভুর স্মৃতিপটে ভেসে ওঠে জন্মান্তরের বৃন্দাবনের কথা। মহাপ্রভুর এই চরণ চিহ্নতে মস্তক ঠেকানো অত্যন্ত পবিত্র। এখানের পণ্ডিত মশাইয়ের মুখে শুনে নি এই জায়গার বর্ণনা। এই কুটিরেই প্রভু এসেছিলেন শান্তিপুর নদীয়ার থেকে নিয়ে গেলেন, তার সঙ্গে সাক্ষাৎ মিলন এসে এইখানে গৌরীদাসের সঙ্গে কথাপত্র হয়ে গেল। হয়ে যাওয়ার পরে যখন উনি এখান থেকে পুরী ধামে লীলাচলে চলে যাচ্ছেন, তখন প্রভুকে বললেন গৌরীদাস পণ্ডিত, প্রভু তুমি তো লীলাধর ছিল, আর তো ফিরবে না, অথচ বাবা দেখে দিচ্ছে কী রেখে কী চাষ বল। যেই না প্রভু বলা কী চা, সঙ্গে সঙ্গে উনাকে উনি চাইলেন যে এই চরণযুগল দূরে এই তেঁতুলবৃক্ষের নিচে তৈরি সেই চরণযুগল এই চরণযুগল। এটা হচ্ছে গৌরীদাস পণ্ডিতের ভজন জয়নী। পুরোহিত মশাইয়ের কাছে শুনলাম এই তেঁতুল গাছের তেঁতুল সেবন করলে অনেক রোগ মুক্তি ঘটে, কিন্তু গাছে তো কোথাও তেঁতুল দেখতেই পাচ্ছিলাম না। ভাগ্যবশত একটা তেঁতুল অজয়ের চোখে পড়ে, আর অনেকক্ষণ খোঁজাখুঁজি করে আরেকটা তেঁতুল আমরা দেখতে পাই। আমাদের পরবর্তী গন্তব্যস্থল শ্রী শ্রী মহাপ্রভু মন্দির। এখানে ঝলক দর্শন আছে। মন্দিরের ভেতরে কোনো রকম ভিডিও ফটোগ্রাফি অ্যালাউড না। আমি তোমাদেরকে এই মন্দিরের বর্ণনা দিচ্ছি। আনুমানিক 1508 সালে শ্রী মহাপ্রভু শান্তিপুর থেকে নৌকা চালিয়ে তার প্রিয় সখা গৌরীদাসের কাছে অম্বিকায় আসেন। মহাপ্রভুর নিজের হাতে লেখা তালপাতার ওপর শ্রীমদ্ ভগবদ্গীতা তিনি গৌরীদাসের হাতে তুলে দেন ভববাসীকে নৌকা পার করার জন্য। সেই বইটি আজও এই মন্দিরে পুজো করা হয়। অত্যন্ত সৌভাগ্যবশত আমরা এই বইটির আজকে দর্শন পেয়েছি। দ্বিতীয়বারের জন্য যখন চৈতন্য মহাপ্রভু নিমাই মহাপ্রভুকে নিয়ে এই কালনায় আসেন, তখন গৌরীদাস আনন্দে আপ্লুত হয়ে তাদের অত্যন্ত সেবা করেন এবং তার মন্দিরে মহাপ্রভুর নিমকাঠের মূর্তিদের সেবা করতে ভুলে যান। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু গৌরীদাসকে বলেন, আসলকে পেয়ে নকলকে ভুলে যাচ্ছ, এরপরে আসলও থাকবে না আর নকলও থাকবে না। এই কথা শুনে গৌরীদাস অত্যন্ত মন খারাপ করেন এবং মহাপ্রভুকে বলেন, এখন আমি কি করব? তখন মহাপ্রভু বলেন, তোমার মন্দিরে তুমি বিগ্রহের ঝলক দর্শন করো, না হলে যেই ভক্ত এক মনে ডাকবে প্রভু তার সাথেই চলে যাবেন। এরপর থেকে এই মন্দিরে শুরু হয় ঝলক দর্শন। আমাদের পরবর্তী গন্তব্য শ্যামসুন্দর মন্দির। মন্দিরটি 1909 সালে সংস্কার করেন তৎকালীন ত্রিপুরার রানী শ্রী মনোমঞ্জরী দেবী।
শ্যামসুন্দর ও নিতাই প্রভুর সুদর্শন বিগ্রহে এই মন্দির নির্মিত। প্রতি বছর এই মন্দিরে উৎসব হয় মাঘী পূর্ণিমার দিন। রাস ও দোলযাত্রায় হয় বিশেষ উৎসব। ওই দিকটায় বিবাহ স্থান। শ্যামসুন্দর মন্দিরের ঠিক বিপরীতেই কুলতলা। প্রায় 500 বছর প্রাচীন এই কুলগাছটি আজও দাঁড়িয়ে আছে প্রভু নিত্যানন্দের বিবাহের সাক্ষী হয়ে। এখানেই সূর্যদাস পণ্ডিতের 2 কন্যা বসুধা ও জাহ্নভার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নিত্যানন্দ প্রভু। আমরা এখন আছি শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর বিবাহ স্থানে। এই স্থানটি হল নিত্যানন্দ প্রভুর বিবাহ স্থান। তোমরা একটু দেখো বন্ধুরা। এবার আমরা চলে এসেছি শ্রী শ্রী অম্বিকা সিদ্ধেশ্বরী মহামায়া মন্দিরে। মন্দির প্রবেশ করার দুদিকেই আছে পুজোর সামগ্রীর দোকান। এখান থেকে পুজোর সামগ্রী কিনে তোমরা পুজো দিতে পারো। মন্দিরের ডান দিকে রয়েছে 4টি শিব মন্দির। 1741 খ্রিস্টাব্দে মহারাজা চিত্রসেন এই মন্দির নির্মাণ করেন। মন্দিরের সামনের দেওয়ালটি টেরাকোটা কাজের নিদর্শন দেয়। কথিত আছে মা সিদ্ধেশ্বরী অম্বিকার নামে এই অম্বিকা কালনার নামকরণ। সিদ্ধেশ্বরী মন্দিরের ঠিক বিপরীতেই রয়েছে মা কালীর মন্দির। আমরা এখানেও দর্শন করে নিলাম মায়ের। এখন আমরা চলে এসেছি গোপালজির মন্দিরে। চলুন মন্দিরের ভেতরে এবার যাওয়া যাক। মন্দিরে ঢুকেই দুদিকে রয়েছে শিব মন্দির, আর সামনে রয়েছে বিশাল মন্দির প্রাঙ্গণ। এই মন্দিরে ছোট বড় মিলিয়ে মোট 25টি চূড়া আছে। এই মন্দিরটি কালনার 3টি 25 চূড়া মন্দিরের মধ্যে অন্যতম। এই মন্দিরটি রাজা তিলকচন্দ্রের রাজত্বকালে নির্মিত হয়। গর্ভগৃহে 1টি গোপাল, 2টি কৃষ্ণ এবং 2টি রাধার মূর্তি আছে। অসংখ্য পোড়ামাটির প্যানেল এবং খিলান মন্দিরের দেওয়াল জুড়ে শোভা পাচ্ছে।
মন্দিরটির চারিদিকে সুউঁচু প্রাচীর দিয়ে পরিবেষ্টিত করা। এবার আমাদের পরবর্তী গন্তব্যস্থল রাজবাড়ি কমপ্লেক্স। রাজবাড়ির প্রবেশদ্বারের সামনে আমরা চলে এসেছি। এখানে কোনো রকম ভিডিওগ্রাফি অ্যালাউড না, কিন্তু 25 টাকার বিনিময়ে তোমরা পারমিশন করিয়ে নিতে পারো। বর্গীদের হামলার সময় বর্ধমানের রাজাদের গাইহাটের রাজবাড়ি ধ্বংস হয়। তারপর রাজা বসবাসের জন্য এখানে নির্মাণ করেন বিশাল অট্টালিকা, রাজপ্রাসাদ ও অসংখ্য মন্দির। এবার চলো আমরা এক এক করে সব মন্দিরগুলো দর্শন করি। রাজবাড়ি চত্বরে ঢুকে বাদিকে প্রথম পড়বে এই প্রতাপেশ্বর দেউল মন্দির। এরপরে চোখে পড়বে এই উন্মুক্ত রাসমঞ্চ। এরপর আমরা প্রবেশ করলাম গিরি গোবর্ধন মন্দিরে। এখানে ভগবান রাধা কৃষ্ণের মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে। গোবর্ধন মন্দির থেকে বেরিয়ে আমাদের চোখে পড়ল 5টি ছোট বড় শিব মন্দির। প্রতিটি মন্দিরেই অসম্ভব সুন্দর টেরাকোটার কাজ। এখানে ভগবান মহাদেব স্বয়ং। এবার আমরা চলে এসেছি 25টি চূড়াবেষ্টিত কৃষ্ণচন্দ্র মন্দিরে। 1751 খ্রিস্টাব্দে রাজা তিলক চাঁদ তার মা লক্ষ্মী কুমারী দেবীর নামে এই মন্দিরটি নির্মাণ করেন। রাজবাড়ি কমপ্লেক্সের ঠিক বিপরীতে কালনার সবথেকে বড় দর্শনীয় স্থান নবকৈলাস, যা সবার কাছে 108 শিব মন্দির নামে পরিচিত। মন্দিরটি 2টি বৃত্তে বিশিষ্ট। বাইরের বৃত্তে রয়েছে 74টি মন্দির আর ভেতরের বৃত্তে রয়েছে 34টি মন্দির। এই মন্দিরটি নির্মাণ করেন বর্ধমানের রাজা তেজ বাহাদুর 1809 খ্রিস্টাব্দে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নেক্সট ভ্লগে।